ওর সাথে আমার প্রথম দেখা হয় পত্রিকা অফিসে। ও তখন ভীষণ ব্যস্ত। প্রথম দেখা হওয়ার ব্যাপারটা মোটেই সুখকর ছিল না। আমি আকবর খান, বুয়েটের সম্মিলিত ছাত্র আন্দোলনের আহ্বায়ক। আপনাদের আজকের এই পত্রিকায় অনেক বানানো বিষয় লেখা হয়েছে। আমি এটা নিয়ে একটা লেখা তৈরি করেছি। এটা তো ইংরেজিতে লেখা, আমাদের পত্রিকা তো বাংলায় ছাপা হয়। হ্যাঁ, আমি বাংলায় লিখতে পারতাম, কিন্তু ইংরেজিতে লিখেছি। আপনারা ইংরেজি লেখাকে কেয়ার করেন বেশি। ঠিক আছে, আমি একটা রিজয়েন্ডার ছেপে দেবো। না না, আপনি ভুল করছেন। এটা কোনো প্রতিবাদ না। আপনার পত্রিকায় যেটা লেখা হয়েছে সেটা বানানো একটা গল্প। এতে আমার ক্ষতি হতে পারে, সেই বিষয় নিয়ে আমি লিখেছি। আর কেন আপনার আমার ক্ষতি করবেন? আর এটা এর কোনো নিউজ ভ্যালুও নেই। বসো। আপনি বাংলা জানেন না? হ্যাঁ জানি, জানবো না কেন? কিন্তু আমি যেটা লিখতে চেয়েছি সেটা কমিউনিকেটেড হয়েছে কিনা সেটা বলেন। আপনি ডেস্কে দিয়ে দেন, ডেস্কে অনুবাদ করে দেবেন। আমি যা লিখেছি তা একজন রিপোর্টার এভাবেই লিখে, আর আপনি যা বলছেন প্রকৃতপক্ষে তার কোনো গুরুত্ব নেই। উনি ধর্মঘটির ছাত্রদের নেতা, তার নেতৃত্বে অন্যায় অবস্থান ধর্মঘট হয়েছিল, তাহলে তার দায়িত্ব তিনি নিচ্ছেন না কেন? আমরা রিপোর্ট লিখলেই বলা হয় মিথ্যে লিখেছি, ভুল লিখেছি, অন্যায় লিখেছি। তুমি উত্তেজিত হচ্ছ কেন? এই রিপোর্টটা তার উচ্চশিক্ষার ব্যাপারে ক্ষতি সাধন করেছে। সম্পাদক হিসাবে আমার তা বিবেচনা করা উচিত। না, কিন্তু আপনি তো সবার উত্তেজিত বক্তৃতা আমার বলে চালিয়ে দিয়েছেন না। এটা তো ঠিক না। এতে আমার ক্ষতি হতে পারে। আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কথা, সেটা নাও হতে পারে। কেন আপনি আমার ক্ষতি করবেন? তুমি থামো, তুমি তো আমার ছেলের বয়সী হবে। ঠিক আছে, আমি এই প্রতিবাদটা ছাপিয়ে দেব। নিশানি, তুমিও বিষয়টা ভেবে দেখো। এটা তো তার কেরিয়ারের ব্যাপার। শুনুন, আমি উদ্দেশ্যমূলকভাবে কিছু করিনি। আমি উঠি। শুনুন, সেদিন নিশানির সেই দৃষ্টি আমার সবকিছু এলোমেলো করে দেয়। তার চোখে কি যেন ছিল, মায়া, মমতা, না ভালোবাসা, আমি ঠিক জানি না। আমি সেদিন প্রথম অনুভব করি একজনকে প্রয়োজন, যে শুধু পাশে থেকে বেঁচে থাকার অর্থ প্রমাণ করে যাবে। দেখো, তোমার মতো বিদ্বান ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া আর্কিটেক্ট, আমার মতো কলম গুতানো সাংবাদিক নিশানি বানুকে বিয়ে করার কোনো প্রশ্নই ছিল না। তুমি যদি বলো আমাকে জব্দ করার জন্য বিয়ে করেছো, তাহলে আমি খানিকটা জব্দ হয়েছি বটে। আর যদি বলো যে আমার জেদ দেখে বিয়ে করেছো, তাহলে আমি একেবারে প্রস্তুত হয়ে বসে আছি। আচ্ছা, তুমি কি আজকে বাসর রাতে ঝগড়া করবে নাকি? আমি তো জানি আমি তোমার যোগ্য নই, তবু একটা কথা মনে রেখো, এখনো লেখাপড়া শেষ করি, নাট্যকলা বিভাগের শিক্ষকদের পছন্দের ছাত্রী।
আচ্ছা, এসব কথা বলে তুমি আমাকে ছোট করছো কেন বলো তো? আমি তো যে সে মেয়েকে বিয়ে করিনি। আমি তো জেনে শুনে বিষ করেছি পান। তাহলে এবার জ্বলে পুড়ে মরো। হ্যাঁ, মরবো তো, জ্বলে পুড়ে মরবো। তোমার আগুনে জ্বলে পুড়ে ছাই হবে। বিয়ের পর আমরা একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না। নিশানি রান্না জানতো না বললেই চলে, তবু তার রান্না করার আগ্রহ কমতে ছিল না। আর আমি তো রীতিমতো তার রান্নার ফ্যান। কিছু বলবে? আচ্ছা নিশানি, আমাদের দুজনের একই ছাদের নিচে থাকাটা ঠিক যুক্তিযুক্ত না, তাই না? আমিও তাই ভাবছি। না, এটা আসলে ভাবাভাবির কিছু নেই। এই যে একটা এই যেটা অবস্থা দম বন্ধ করা, এর মধ্যে থেকে আসলে আমাদের বের হওয়া উচিত। আমার আসলে কোনো অভিজ্ঞতা নেই যে ছাড়াছাড়ি করতে হলে বা আলাদা থাকতে হলে কি কি ফর্মালিটিস প্রয়োজন। আর ওসব আমিও কিছু জানি না। ওই ডিভোর্স পেপারস রেডি করা, লয়ারের সাথে বসে শুধু শুধু একটা অস্বস্তির মধ্যে পড়া, যে এসবের দরকার কি? তার চেয়ে বরং তুমি আমি দুজন যদি দুদিকে আলাদা চলে যাই। খুবই ভালো বুদ্ধি। আকবর, তুমি তোমার আর্কিটেকচার, বিল্ডিং, মানুষ এসব কিছু নিয়ে একটা ঘোরের মধ্যে থাকো, আর আমি ব্যস্ত থাকি আমার সাংবাদিকতা নিয়ে, সাহিত্য নিয়ে। আমরা দুজনই ভালো আয় করি, আমাদের আর্থিক কোনো অসুবিধা নেই, কিন্তু কিন্তু তারপরও কেন এসব মানুষের যন্ত্রণার মধ্যে দিন কাটাবো বলো তো? তাই আমি ঠিক করেছি যে আমি চলে যাব।
নিশানি চলে গেছে, ঠিক বুঝতে পারছি না কি করা উচিত ছিল আমার। তবে এটা বুঝতে পারছি আমাদের মাঝখানে কি যেন নেই। এই দেখো, এই মডেলটা ফার্স্ট হয়েছে। তোমাকে বলেছিলাম না, এবার আমি একদম তাক লাগিয়ে দেবো। দেখো, ও যাও তো, বিরক্ত করো না, আমার একটা লেখা জমা দিতে হবে কালকের মধ্যে, হাতে সময় নেই। সোনামণি, আচ্ছা আগে ভেতরে ঢুকতে দাও। অফকোর্স, আমার ড্রিম ওয়ার্ল্ডে তুখোর সাংবাদিক নিশানি বানু স্বাগত। ও জিনিয়া, তোমার পাখি গেল না, লাগেজগুলো ভেতরে আনো। এটা আমাকে দিন। কোনো টেনশন করো না, বুঝলা? এটা হচ্ছে আমার বাসা, যেটা খুশি সেটা চাবা, তোমার সেবায় এই গানটি হাজির। আগে বলো, তাই সেবা না কফি খাবা? চলো, তোমার রুম দেখিয়ে দিই। এত বড় বাড়িতে তুই একাই থাকিস? কি আর করার। তোমার লেখাটা ভালোই হয়েছে, কিন্তু লেখার মধ্যে কিছু কন্ট্রাডিকশন আছে। মাহমুদ ভাই, আমি বুঝতে পেরেছি আপনি কোন কথাগুলি বলছেন। আমি নারীবাদী, তার মানে এই না যে আমি পুরুষ বিরোধী। আর আমি যা বলেছি আমি মনে করি আমার বক্তব্য পরিষ্কার। নারী আন্দোলনের নামে যারা পুরুষ বিরোধী আন্দোলন করে বেড়ায়, আমি তাদের দলে নই। একটি এনজিও সংস্থার বড় কর্মকর্তা তোমার সাথে আলাপ করতে চায়, এ বিষয়ে আরও ডিটেল জানতে চায়। আমার যা বলার আমি বলেছি, এই বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আর বিষয়গুলি আমার খুবই ব্যক্তিগত, এর চেয়ে আমি বেশি কিছু বলতে পারবো না। আর আপনি তো সবই জানেন, আপনার কাছে তো আমি কিছু লুকাইনি। তোমার এতক্ষণের বক্তব্য আর তোমার ব্যক্তিগত জীবন, এই বিষয়গুলোতে তুমি এক হতে পারলে না। নিশানি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সম্পর্ক সৃষ্টি করা খুবই কষ্টকর কাজ, কিন্তু সম্পর্ক ছিন্ন করা এটা একটা মুহূর্তের ব্যাপার। আমি জানি না তুমি কোন দিকে যাচ্ছ, তবে একাকী জীবন খুবই কষ্টদায়ক। যখন তোমার বয়স হবে তুমি সেটা ঠিক মতো বুঝতে পারবে। আমি উঠি মাহমুদ ভাই, আমার লেখাটা এখনো শেষ হয়নি, কম্পোজ করাতে হবে। জ্যোৎস্না রাতে
সবাই গেছে বনে। আচ্ছা, তুমি চুলগুলোর কি অবস্থা করে রেখেছো? তোমার কত সুন্দর সুন্দর চুল ছিল, মনে আছে? তোমার এই চুল দেখে আমাদের ক্লাসের এক ছেলে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। সত্যি করে বলো তো, তুমি কি ওই ছেলেটার প্রেমে পড়েছিলে? উফ ও জিনিয়া, তুই খুব জ্বালাচ্ছিস কিন্তু। জ্বালানোর কি দেখেছো? আকবর ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম, তোমার এই চুলের মুঠি ধরে আমি টেনে বাসায় নিয়ে যেতাম। তুই প্যান বন্ধ করবি কানের কাছে, গানটা আবার গা প্রথম থেকে? তারপর থেকে। ওকে, জো হুকুম। নিশানি আপু, আপু খেতে আসো। তোর মনে আছে আমরা যখন হোস্টেলে ছিলাম, এরকম করে ঘন্টা বাজতো আর আমরা দৌড়ে খেতে চলে যেতাম। ও মা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত রান্না কে খাবে? তুই এত রান্না কখন করলি? আজকে আমার ডে অফ, তাই আমি মনের মাধুরী মিশিয়ে রান্না করেছি। তুই পারিসও। তোমাকেও পারতে হবে, এখানে নো কাজের গোয়া। সো একদিন তুমি রান্না করবে, একদিন আমি রান্না করব। ভালোই হয়েছে, এই কদিনে তোর কাছ থেকে রান্নাটা ভালো করে শেখা যাবে। কেন, তুমি রান্না করতে পারো না? পারতাম, কিন্তু আজিজা খালা আমাকে রান্নাঘরে ঢুকতে দেন না। আর ভদ্রমহিলা এত ভালো রান্না করেন যে রান্না করার সাহসই আমি পাই না। আচ্ছা নিশানি আপু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমরা কি আর একসাথে থাকবে না? কাকে চান? আপনি? আপনাকে তো চিনলাম না। আমি নিশানির বান্ধবী। ও, উনি নেই। কোথায় থাকেন? অন্য বাসায়। ও আচ্ছা, তার মানে ছাড়াছাড়ি হয়ে গেছে? তা বলতে পারবো না। আর আকবর খান? উনি আছেন, নাস্তা করছেন। আপনি ওনাকে গিয়ে একটু আমার কথা বলুন। ঠিক আছে, ভিতরে আসুন। খাওয়ার সময় সালাম দিতে নেই। কেমন আছেন আপনি? বসুন না। আছি, ভালোই আছি। আপনাকে দেখে কিন্তু তা মনে হচ্ছে না। ওই মনটা একটু খারাপ, এই আর কি, আর কিছু না। শুনলাম আপনার নিশানির সাথে কি যেন হয়েছে। হ্যাঁ সত্যি, মানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু না। তাই? হ্যাঁ ওই অনেকটা ওই আপনাদের মতো আর কি। সরি, ঠিক বুঝলাম না। ওই যে কামাল সাহেবের সাথে নাকি আপনার কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারপরে উনি বোধহয় সাউথ আফ্রিকা চলে গেছেন, কবে আসবেন না আসবেন তার ঠিক নেই, এরকম কিছু একটা। আমি তো শুনেছি আপনাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি না, মানে আমরা দুজন এক ছাদের নিচে থাকতে পারছিলাম না, এই আর কি। নাস্তা করবেন? সব কিছু আছে। থ্যাংক ইউ, আমি করে এসেছি। সত্যি কথা হলো, আমি আসলে আপনাদের ব্যাপারে কিছুটা শুনেই এসেছি। আপনার বাসা তো আমার বাসার পাশেই, আর আপনি তো এখন একা, এর জন্য চিন্তা করলাম একটু আপনাকে দেখেই আসি। আর নিশানের অ্যাড্রেসটাও আমার জানা নেই। নিশানের অ্যাড্রেস আমিও তো জানি না, কারণ আমাকে বলে যায়নি সে কোথায় গেছে। আমি এখন আমার নকশা ঘরে যাব। আমি কি আপনার সাথে একটু যেতে পারি? যাবেন? ইউজুয়ালি আমার নকশা ঘরে তো কেউ যায় না, নিশানিও যেত না। এক আদিজা খালা আর খালা ছাড়া একটা বিড়াল ঢোকে না। আপনি যাবেন? হ্যাঁ চল। চল। প্লিজ নিশানি আপু, তুমি এগুলো কি শুরু করেছো? আমি কিছুতেই লিখতে পারছি না, লেখাটা আমাকে লিখতেই হবে। তাই বলে আমি কি করবো?
তুমি একটা কাজ করো, তুমি তোমার অফিসে ফোন করে দাও, আমি আমার অফিসে ফোন করে দিচ্ছি, আজকে অফিসে যাবো না, কোথাও গিয়ে ঘুরে আসি। না রে, এটা তো অ্যাড ফার্ম না, পত্রিকা অফিস, বুঝতে হবে। তুই বরং একটা কাজ কর, আমার পত্রিকার পুরনো বান্ডিল থেকে গত বছরের ভলিউমটা নিয়ে আতো। আপনার এই পাগলামি দেখে নিশানি পালিয়ে বেঁচেছে। ভুল বললেন, নিশানি পালিয়েও আছে, বাঁচার জন্য পালিয়েছে। আর সেই খালি জায়গাটি কি আপনি ডাকাতি করতে চান? পারবেন? দেখেছো পত্রিকায় তোমার কত বড় ফিচার এসেছে? আজকে পত্রিকা দেখেছো তুমি? আর ওটা দেখার কি আছে? আরে বাবা, জার্মান ফেস্টিভ্যালে তোমার বিশাল এক ফিচার এসেছে, আমি নিজে দেখে দিয়েছি। তোমাদের পত্রিকা পড়ে নাকি? একটা এনজিও সংস্থা থেকে ফোন এসেছে, তোমার সাথে কথা বলতে চাই। বলে দাও আমি কথা বলতে আগ্রহী না। এভাবে সরাসরি বলে দিব? তো কি করবা? সরাসরি না বললে তোমাকে ডিস্টার্ব করতেই থাকবে। ওকে। কি খালা কিছু বলবেন? না, দেখে তো মনে হয় কিছু বলবেন। বলেন। ওই মেয়েটি কেন এসেছিল? নীলিমা কেন এসেছিল এরপর যখন আসবে তখন জিজ্ঞেস করবেন। ওকে জিজ্ঞেস করবেন। সারাক্ষণ লেখালেখি করো, আর কোনো কাজ নেই? আর কি কাজ আছে আমার লেখালেখি ছাড়া? লেখালেখি তো এখন আমার জীবন সঙ্গী। ও তো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? কত বেলা হয়েছে দেখেননি? ডাকেনি কেন? কি আপনার দেখা এখনো শেষ হয়নি? আমার দেখা শেষ হয়নি। আমার তো আর্কিটেক্টের চোখ, আমি তো অনেক ডিটেইলে দেখি। আরো ভালো হয় যদি আপনি আতশ কাজটা ব্যবহার করেন। ঠিক আছে, দেখেন। জানেন, আমি কিন্তু অনেক খুঁত ধরতে পারি। নিশানি সবাই বলে অনেক সুন্দর, তো ওরও কিন্তু একটা খুঁত আছে। ওর ডান কান বা কানের থেকে 100টা পরিমাণ পিছনে। আদা বাটা দাও একটু। আদা বাটা, গরম মশলা, তেজপাতা। আচ্ছা দাঁড়াও, এখন মাংস লাগবে, এটা তো ফ্রিজে, আমি নিয়ে আসি। কি করছো? সব তো পুড়েই গেল। কোথায় যে তোমার মন থাকে, এগুলো রাখো। আচ্ছা জিনিয়া, তোকে যদি কেউ বলে যে তোর দুটো কানের মধ্যে একটা কান আরেক কানের থেকে 100টা পেছনে, অথবা তোর নাকটা যে জায়গায় থাকার কথা ছিল তার থেকে 100টা নিচে, তখন তোর কেমন লাগবে? যে আমাকে বলবে আমি তাকে বলবো যে নিজের চেহারাটাকে আয়নায় দেখে আসতে, আর একটা থাপ্পড় মারবো। আচ্ছা তুমি কেন এরকম আবল তাবল কথা বলছো? আকবর আমাকে একটা স্ট্রাকচার ছাড়া কিছুই মনে করে না। নিশানি আপু,
তোমাকে একটা কথা বলি। বল। তুমি খালি আকবর ভাইয়েরটা দেখলে, নিজেরটা একবারও দেখলে না। দিনের পর দিন তুমি পত্রিকার পিছনে ছুটেছ। তুমি কতটুকু সময় দিয়েছো আকবর ভাইকে? আমি যা করেছি সেটা তো শুধু আমার একার জন্য করিনি। একজন মানুষ হিসাবে আমার দেশের জন্য কিছু করার আছে। কিন্তু ও তো আমাকে কখনো সাপোর্ট করেনি। ও, তুমি তোমার ক্যারিয়ারের কথা ভেবেছো, আর ওদিকে অন্যজন দিনের পর দিন নিজেকে অসংখ্য স্ট্রাকচারের মধ্যে যে বন্দি করে রেখেছিল, তুমি কি পারতে না তাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে? কই, ও তো কখনো আমাকে জিজ্ঞেসও করেনি। তুমি নিজেও তো জিজ্ঞেস করোনি। আকবর ভাই আর তুমি দুজনই ক্যারিয়ারের পিছনে ছুটেছো। ক্যারিয়ারের বাইরেও একটা জীবন আছে, স্বামী, সংসার। এগুলো তোমার পত্রিকার দেশ সেবার চেয়ে কিন্তু কম গুরুত্বপূর্ণ না। সেদিন পত্রিকায় আপনার একটা ইন্টারভিউ দেখলাম, আপনি নাকি ছবি বানাচ্ছেন। দেখি কি হয়। জিনিয়া কই? ও তো ঘুমাচ্ছে, সারা রাত জেগে একটা অ্যাডের স্ক্রিপ্ট করেছে। ও আবার স্ক্রিপ্টটা করা শুরু করেছে? ও তো জানতাম যে প্রোডাকশন ডিজাইনের কাজগুলো করতো। হ্যাঁ, আজকাল তো দেখছি অফিস ওকে সবকিছুই করাচ্ছে। বেচারির উপর খুব প্রেশার পড়ে গেছে। তারপরও যে পরিমাণ স্যালারি দেয় তাতে মনে হয় পুষিয়ে যায়। সামনের মাস থেকে নাকি একটা গাড়িও দিচ্ছে। ও, আমি তো ভাবছিলাম যে আমার ফিল্মের প্রোডাকশন ডিজাইনের কাজটা করাবো। ও থাকলে আমার টেনশনটা কম হতো, এক হাতে সব সামলাতে পারতো। যে ব্যস্ত, দেখেন পারে কিনা। কি দেখছেন? আকাশ দেখছি। আপনার মতো আর্কিটেক্ট আকাশ দিচ্ছে, তা আমরা নিশ্চয়ই ভাবছে কোনো একদিন হাইরাইজ বিল্ডিং গুলো এই আকাশটাকে ছুবে। না, দেখছি আকাশটা কত নীল। বাবা, আপনি তো দেখি রোমান্টিক আর্কিটেক্ট। সত্যি বলতে কি, ইট, কাঠ, পাথর এসবের খাঁচা থেকে আপনি আমাকে বের করে নিয়ে এসেছেন। আমার কাছে মানুষ কি চায় জানেন? একটা ছাদ। সেই ছাদের মধ্যে মানুষকে বন্দি করতে করতে আমি নিজেই নিজের অজান্তে কখন বন্দি হয়ে গেছি। আমি বাঁচতে চাই। আচ্ছা চলুন, অনেক বেলা হয়ে গেছে, আর আজকে তো লাঞ্চ করা হলো। হ্যাঁ, খাওয়াকেও বলে আসা হয়নি, বেশি চিন্তা করতে। চলেন। চলো। কি ব্যাপার, ভূত দেখছি না তো? চাটনি। আপনি তো বিশাল সেলিব্রিটি হয়ে গেছেন। সেদিন আপনার পত্রিকায় একটা ফিচার পড়লাম, আহমেদ জাফরের চলচ্চিত্র ইভের ছায়া। গল্পটা ভালো। আচ্ছা, তোমরা দুজন বসে গল্প করো, আমার একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট আছে, ওটা লিখে শেষ করে ফেলি। চল। তো জিনিয়া, আমার খোঁজ খবর ভালোই রাখো দেখছি। তো হঠাৎ নারীবাদী কনসেপ্ট নিয়ে ছবি বানাচ্ছেন কেন? এটা তো আমার অনেক আগের ভাবনা। কিন্তু ছবি তো সুপার ফ্লপ হবে। এরকম ছবি দেখার মতো দর্শক তো এখনো তৈরি হয়নি। হয়নি, হবে। অডিয়েন্স তো আর একদিনে তৈরি হয় না, আর গল্প ভালো হলে দর্শক দেখবেই। কিন্তু জিনিয়া, আমি তোমার হেল্প চাই। আমার হেল্প? বলুন, কি করে আমি আপনার হেল্প করতে পারি? আমার ফিল্মের প্রোডাকশন ডিজাইনের কাজটা তুমি করবে। ফিল্ম?
টুকটাক বিজ্ঞাপনের কাজ করে সেটা আলাদা কথা, কিন্তু ফিল্ম তো অনেক বড় জিনিস। ওতেই হবে। আর জিনি, আমি আর একটা বিষয় ভাবছি, নায়িকা চরিত্রটা হবে একেবারে ফ্রেশ লুক। গ্রেট আইডিয়া। তাহলে একটা কাজ করে ফেলুন, পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দেন, নায়িকা চাই, ব্যাস সব ঝাঁপিয়ে পড়বে আর আপনি যাবেন হাঁপিয়ে। এখানেই তো ঝামেলা, কাজের চেয়ে আকাজের মেয়েরা এসে ভিড় করবে বেশি। তাহলে আরেকটা কাজ করা যেতে পারে। কি? আপনি শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকবেন, ওখানে হাজার হাজার মেয়ে শপিং করতে আসবে, তার মধ্যে যাকে দেখে আপনার মনে হবে আপনার ফিল্মের যোগ্য নায়িকা, তাকে গিয়ে বলবেন আমার ফিল্মের নায়িকা হবে। হ্যাঁ, এটা তুমি মন্দ বলনি, তবে কাজটা করতে হবে তোমার। আমার? কারণ আমার ফিল্মের নায়িকা খুঁজে দেওয়ার দায়িত্ব তোমার। আমি তো প্রোডাকশন ডিজাইনার। কাস্টিং ডিজাইনারের কাজ করবে, প্রয়োজনে মেকআপের কাজ করলে আরো অনেক কাজ থাকতে সব পারে। কটার জন্য আলাদা আলাদা পে করতে হবে। করবো। ওকে। আসছেন খালা? উফ, আমি আপনাকে খুঁজতেছিলাম। এটা কি দেখেন তো, কি অবস্থা! ইস, এত নোংরা, এত আনহাইজেনিক। আপনি ভিজা কাপড় দিয়ে একটু মুছতে পারেন না জিনিসটা? ধরলে তো হাতে এমনিতেই ময়লা লেগে যাবে। আসলে আপনারও দোষ নেই, রান্নাটা হচ্ছে আসলে বংশের ব্যাপার। আমার দাদির রান্না এত ভালো ছিল যে গ্রাম পুরো ফেমাস ছিল আমার দাদি। আর আমার মা রান্নাও একই অবস্থা, আমার রান্নাও খারাপ না। আপনি খাবেন তো দেখি। কি রে, কি দেখিস? তোমাকে অনেক সুন্দর লাগছে। তোর নায়িকা খোঁজার খবর কি? আর বলো না, কি যে বিপদে আছি, কেন যে এই কাজটা নিতে গেলাম, নিজে আইডিয়া দিয়ে নিজেই ফেসে গেছি। যাও যাও, এখন শপিং মলে গিয়ে বসে থাকো, নায়িকা খোঁজো, এখানে তো প্ল্যাকার্ড লাগাও, এই যে আবেদন যে একজন নায়িকা চাই। কি রে, তুই কি আমাকে আজকে প্রথম দেখলি নাকি? এভাবে তাকিয়ে আছিস কেন? আমার নায়িকা প্রবলেম সলভ। তুমি হবে জাফর ভাইয়ের নেক্সট ফিল্মের নায়িকা। আমি স্ক্রিপ্টটা পড়েছি, তোমার সাথে একদম 100% মিলে যায়। আর এর উপর তো আরো অনেক প্লাস পয়েন্ট আছে, তুমি নাট্যকলার স্টুডেন্ট, প্লাস তুমি থিয়েটারে করেছো। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কবে কি করেছিস সেটা নিয়ে, আর আমাকে নিয়ে ছবি বানালে সেই ছবি সুপার ফ্লপ হবে। শোনো, আমি প্রোডাকশন ডিজাইনার, এই পর্যন্ত যত কিছু ডিজাইন করেছি কোনোটাই ফ্লপ খায়নি, এটা ফ্লপ করবে না। এবার হবে সুপার ফ্লপ। মোটেও না, আমি তো স্ক্রিপ্টটা পড়েছি, তোমার লুক, পার্সোনালিটি সব কিছু এই ক্যারেক্টারটার সাথে যায়। আমি কি জাফর ভাইকে বলবো? আয় না, খবরদার খবরদার এসব কথা বলবি না। আর তোমাকে তো মিডিয়াতে সবাই চিনে, তোমার এই বিষয়টা নিয়ে মিডিয়াতে একদম হইচই পড়ে যাবে। সাংবাদিক নিশানি বানু এখন অভিনয়। আপনার বারান্দাটা খুব সুন্দর। আপনি বাসায় যাবেন না? আরো কিছুক্ষণ থাকি, আপনি যদি কিছু মনে না করেন আর কি। না, মনে করার কি আছে? আসলে কি করবো বলেন, বাসায় গিয়ে তো কিছু করার নেই। কে আছে বাসায়? শুধু আমি একা, মি অল অ্যালোন। নিঃসঙ্গতা, আমার মতো নিঃসঙ্গ। তবে যতটুকু সময় আপনার সাথে কাটে খুব ভালো কাটে। কিভাবে কেটে যায় টেরি পাই না। জানেন তো, সুখের আয়ু কিন্তু খুব লম্বা না। যদি বলে এই ক্ষণস্থায়ী সুখ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাহলে গুরুত্বপূর্ণ। আসলে কি জানেন, আমি কোনোদিন আমার অতীত নিয়ে ভাবি না, ঠিক তেমনি ভবিষ্যৎ নিয়েও কোনোদিন চিন্তা করি না। না না না, কাজটা একদম ঠিক হলো না। জাফর ভাই জিনিয়া না হয় ইমোশনাল, কিন্তু
আপনি তো একজন প্রফেশনাল মানুষ, আর এটা একদমই নন প্রফেশনাল হয়েছে। তারপরও নাটক হলে কথা ছিল, ফিল্ম, তাও আবার আপনার প্রথম ফিল্ম। আমার মনে হচ্ছে যে আপনি অনেক বড় একটা রিস্ক নিয়ে নিচ্ছেন। নিশানি, জিনিয়ার চোখ আছে বলতেই হবে। আমি তোমাকে বুঝে শুনে নিচ্ছি। আর তোমার থিয়েটারে তোমার অভিনয় আমি দেখেছি, তুমি তো পুরো হল মাত করে দিতে। সেটা তো অনেক আগের কথা, মাঝখানে বহু সময় পার হয়ে গেছে। আর সব জিনিসেরই একটা চর্চা লাগে। কোনো প্রবলেম নেই, প্রয়োজনে আমরা রিহার্সাল করব, আবার আমরা নতুন করে ঘষে মেজে নেব। হ্যাঁ নিশানি, আমরা আবার মঞ্চ কাঁপানো সেই নিশানিকে দেখতে চাই। সেই নিশানি কি আর এখন আছে জাফর ভাই? আপনি বৃথাই কষ্ট করবেন। জেগে ওঠো নিশানি, তোমার জাগবার সময় হয়েছে। জাগাতে হবে এই বাংলার নারী সমাজকে। আচ্ছা জিনিয়া, তুই কি শুরু করলি বলতো? সেই হোস্টেলে আমাকে জানাতেই আজ পর্যন্ত আমি তোর হাত থেকে রেহাই পেলাম না, মুক্তি পেলাম না। মুক্তি নেই নিশানি, মুক্তি নেই। এই বাংলার নারীদেরকে জাগিয়ে তবেই তোমার মুক্তি। জাফর ভাই, আপনি আমাকে না নিয়ে ওকেই নেন, ও অনেক ভালো করবে। হ্যাঁ, সেটাই ভাবছি, করবা তুমি? এ কি, আপনি তো দেখি বেশি আড়াড়ি। একটা নর্মাল শেভও ঠিক মতো করতে পারেন না। সবাই কি সবকিছু ঠিক মতো করতে পারে? কিছু কিছু জিনিস সবাইকেই পারতে হয়। আপনি বুঝি খুব পারেন? আমি জানি এটা কিভাবে করতে হয়, যদিও এটা আমার কাজ না। রেজার ধরার একটা ধরন আছে, ঠিক যেমন আপনি যখন ড্রয়িং করেন তখন পেন্সিল ধরার একটা ধরন আছে। বাহ, আপনি তো দেখি সবকিছু খুব ভালোভাবে খেয়াল করেন। সেটা করি, তবে এখন কিন্তু আপনার রেজার ধরার দোষে গাল কাটেনি। তাহলে কি জন্য কাটলো? আপনি এই মুহূর্তে নিশানির কথা ভাবছেন কি, তাই না? জাফর ভাই, আমি কিন্তু প্রকৃতপক্ষে নারীবাদী নই। তারপরেও আমার ভেতরে নারী আন্দোলনের এক তরঙ্গ সৃষ্টি হয়েছে। নিশানি, আমি কিন্তু ঘোর নারীবাদী, কিন্তু নারী আন্দোলন তো পুরুষ বিরোধী নয়। তবে নারী আন্দোলনে যদি পুরুষ শত্রুপক্ষ হয়ে যায় তাহলে আপত্তি আছে। আমি স্বাধীনতায় বিশ্বাস করি, সে পুরুষ হোক আর নারী হোক। তাহলে তো আমার আর কোনো আপত্তি থাকবে না, কিন্তু আপনার স্ক্রিপ্টে মনে হয় এই বিষয়টা পরিষ্কার করে লেখা নেই। তুমি ভালো করে স্ক্রিপ্টটা পড়ো, তোমার বুঝতে একটু সমস্যা আছে। আর ভিজুয়ালি আমি এটা একদম ক্লিয়ার করে দেবো। এটা অবশ্য নির্ভর করবে তোমার অভিনয়ের উপর, তোমাকে এটা ফুটিয়ে তুলতে হবে। আমার ফিল্মে তুমি হবে একদল পুরুষের নারীর উপর নির্যাতন, আধিপত্য, অদৃশ্য শেকলে বেঁধে রাখার অপচেষ্টার প্রতিবাদী এক নারী। তোমাকে একেবারে চলে উঠতে হবে নিশানি, একদম চলে উঠতে হবে। পারবে না? আপনি আমার জন্য দোয়া করবেন জাফর ভাই, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমি এতদিন যা লিখেছি, আমার ভেতরে যা লালন করেছি, এটা হবে তারই প্রতিফলন। কেন নিয়ে যেতে চাও আমাকে? কেন নিয়ে যেতে চাও না? কি দেবে? কি দেবে? করুণা, দয়া, আশ্রয়। করুণা, দয়া, আশ্রয়। যুগ যুগ ধরে একজন নারী একজন পুরুষের থেকে যা পেয়ে এসেছে, যুগ যুগ ধরে একজন নারী একজন পুরুষের থেকে যা পেয়ে এসেছে। লিডার ভাই, সরি ভাই, সরি। আপনি সংলাপটা মাথায় নিয়ে নেবেন না? হ্যালো হ্যালো, জাফর বলছি। জাফর ভাই, তুমি নিশ্চয়ই এখনো পত্রিকা দেখোনি। বাংলা ইংরেজি সবগুলো পত্রিকা তোমাকে নিয়ে কভার করেছে। মিডিয়াতে তো এখন সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে নিশানি বানু। আমাকে ফোলাচ্ছেন তাই না? সত্যি বলছি, আমার ছবি তো রিলিজের আগেই হিট। আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে পুরোটাই আপনার ক্রেডিট। আর আপনি আমাকে নিয়ে যে সাহস করেছেন সেটা
নিশানি, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। জি বলুন। না, যদিও বিষয়টা খুবই ব্যক্তিগত, তবুও জিজ্ঞেস করছি, আকবরের সঙ্গে ঝামেলাটা শেষ করে ফেলা যায় না? না, আর আমি ওখান থেকে চলে আসার পর আকবরের সাথে কোনো যোগাযোগ রাখিনি। তার চেয়ে বড় কথা, আমি ওখানে আর ফিরে যেতে চাই না। আমার মনে হয় যে তোমার স্বামীর আজকে ছাপা হওয়া ছবিগুলো দেখলে তোমার ওর চেতনা ফিরে আসতো। সরি, যদিও বিষয়টা একেবারেই পার্সোনাল তোমার। না না, ঠিক আছে। আপনি তো এখন আমার অনেক আপন মানুষ, আপনি বলতেই পারেন। তাই যদি হয় তাহলে আমার কথাগুলো একবার ভেবে দেখো। এখন রাখি তাহলে, পরে কথা হবে। আবার তোমাদের ওখানে চলেও আসতে পারি। ঠিক আছে। আপু দেখো কি চাপিয়েছে, দেখো তোমার জানি। ছবি। বিশ্বাস হচ্ছে না? এই নিশানি সেই নিশানি। সময় কেটে যায়, আজও তোমার অপেক্ষায় আমি খুঁজে ফিরি সেই তোমার আমার ছায়া। বৃষ্টি শুধু ঝরে যায়, দেখো কোনো নীল মায়ার কল্পনাতে হাতছানি দূর হ্যালো? খালা, খালা আমি নিশানি। নিশানি, এতদিন পরে বুঝে খালার কথা মনে পড়লো না? আজকে পত্রিকায় তোমার ছবি অনেক বড় করে ছাপা হয়েছে। আকবরকে দেখালাম, বললাম আতশ কাজ দেখতে। ও সেই যে গেলে, আর কোনো খবরই নিলে না। খালা, খালা আপনি কি আমাকে একটা কাজের মেয়ে জোগাড় করে দিতে পারবেন? কাজের মেয়ে? ঠিক আছে, তুমি ঠিকানাটা বলো। আমি বলছি, আপনি লেখেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। খালা, খালা আপনি একটু আকবরের দিকে খেয়াল রেখেন। ও তো নিজের থেকে কিছুই করতে পারে না। ওর ওর কাপড়গুলো একটু ধুয়ে ভালো করে আয়রন করে দিয়েন। আর আর চা কফি যদি নিজের থেকে না চায়, তাও আপনি একটু করে দিয়েন। আমি কোনো কিছুই ভুলি নাই, কিন্তু ঘর কি খালি আছে নিশানি? তুমি চলে যাওয়ার পর থেকে লিমা নামে একটি মেয়ে প্রতিদিন বাসায় আসে, নকশা ঘরে আকবরের সামনে বসে বিড়বিড় করে কি যেন বলে। তুমি তাড়াতাড়ি চলে আসো, নইলে কিন্তু ওই রাক্ষসীটা আকবরকে গিলে ফেলবে। খালা আমি রাখছি। কি ব্যাপার? আর্কিটেক্ট সাহেব তো দেখি নিশানির ছবি দেখে একেবারে কুপকার। আপনি ঠিকই বলেছেন। নিশানের এই এক্সপ্রেশন আমি আগে কখনো লক্ষ্য করিনি। সে আমার সাথে ছিল, কিন্তু কখনো লক্ষ্য করিনি। এটাকে বলা যেতে পারে এক ধরনের অলিক প্রতিফলন, যে আসলে কোনো স্ট্রাকচারের ভেতরে থাকে। আমি কি তাহলে চলে যাব? কেন? না, আপনার উপর নিশানির প্রতিফলন যেভাবে পড়েছে, আমার তো মনে হয় না আপনার আমাকে প্রয়োজন হবে।
আপনার খুশি? আপনি আমার ডাকে আসেননি, নিজের ইচ্ছে এসেছিলেন। আর নিশানীকে আমি তাড়িয়ে দিইনি, ও চলে গেছে। তারপরেও ও যদি আমার জীবনে কোথাও থেকে থাকে, সেটা তো একটা বাস্তবতা। তোমাকে অভিনন্দন। পত্রিকায় দেখলাম তুমি খুব ভালো অভিনয় করেছো। থ্যাংক ইউ মাহমুদ ভাই। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার আসল পরিচয় হলো তুমি একজন সাংবাদিক। ম্যাডাম, আমরা যে কথাটা বলতে এসেছি যে আমাদের নেক্সট ফিল্মে আমরা আপনাকে সাইন করাতে চাচ্ছি। সরি, আমি তো আপনার ছবিতে অভিনয় করবো না। কেন কেন করতে পারছেন না? না, আসলে আমি একটা ছবিতে অভিনয় করেছি, সেটা অন রিকোয়েস্ট, জাফর ভাই রিকোয়েস্টে করেছি, এবং ওটাই আমার প্রথম ছবি, এটাই শেষ। আমি আর কোনো ছবিতে অভিনয় করবো না। আপনার কথা ম্যাডাম আমি সমর্থন করি, কিন্তু আমার যেটা কথা হচ্ছে যে জীবনে টাকা পয়সারও কিন্তু দরকার আছে। তো আপনাকে এখন একটা চেক দিয়ে যাচ্ছি, দেখেন তো আপনার ফিগারটা পছন্দ হয় কিনা। সরি, আমি এটা নিতে পারছি না। একজন অভিনেত্রী নিশানী হিসেবে পরিচয় পাবার থেকে একজন সাংবাদিক নিশানী হিসেবে পরিচয় পাওয়াটা আমার কাছে অনেক বড়। আপনি এই চেকটা নিয়ে যান। আসলে সত্যি কথা বলতে কি যে প্রথম প্রথম সবাই এরকমই বলে, তো আপনি চিন্তা করুন, আমরা পরে যোগাযোগ করব, দেখা হবে আশা করি। জি, আসসালামু আলাইকুম। আপনি যদি নিশানের কাছে যেতে চান, আমি আপনাকে নিয়ে যেতে পারি। কেন? এতদিনে আজিজা খালা নিশ্চয়ই আমার ব্যাপারে কিছু না কিছু বলেছে, আর আমি চাই না নিশানি আমাকে নিয়ে একটা ভুল ধারণা করে। আপনি কি সব কেয়ার করেন? কি ব্যাপার দাদা? আমি তো চা কফি কিছু চাইনি। চাও নাই, তবে আমার মনটা বললো তোমার এক কাপ কফি যাচ্ছে। আর একজনকে যাচ্ছে, সেটা হচ্ছে নিশানী বানু। তুমি কখনোই তো মুখ ফুটে কিছু বলো না। এই যে এখানে ঠিকানাটা লেখা আছে, তুমি চলে যাও, ও তোমার জন্য পথ চেয়ে বসে আছে। কি আশ্চর্য! খারাপ, তোর এই মাথাটা খারাপ হয়েছে বলো না? আমাকে কি দরকার নিশানি? ও তো আমাকে ছেড়ে চলে গেছে, তাই না? আর তাছাড়া এখন ওর কি নেই? যশ বলো, নামডাক বলো, টাকা পয়সা সব কিছু আছে, আমাকে দিয়ে কি করলো? তুমি নিশানীকে চিনতে ভুল করেছো। যাও, সোজা চলে যাও, তোমার জন্য অপেক্ষা করছে।
ব্যাপার শুয়ে আছো কেন? অফিস যাবে না? হুম, আজকে যাব না, তুই যা। শরীর খারাপ? না। তোমার যে কি পাগলামি হয় না, আমি তোমাকে বুঝি না। যাই হোক, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে নিও, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা খালা, আমি ভাবছিলাম আমাকে ডাকলেই তো পারতে। কেন আমি আসতে পারি না? তুমি তো রান্নাঘরে কখনো আসো না। না না, আজকে ভাবছিলাম যে আমি একটু বাজারে করবো, তাই ভাবলাম। তুমি বাজার করবে? তুমি বাজারে কি বুঝো? আর কি কিনবে? মাছ, মাংস, তরি তরকারি এসব? হ্যাঁ, এসবই তো মানুষ খায় নাকি? না, এগুলো আমরা রান্না করি। তুমি খাও চিন্তা, ঘর বাড়ি বানানো চালাকি। এই মুহূর্তে তোমার মন একটা জিনিস চাইছে, যা আছে আমার ওই মিশানো বানুর কাছে। কেন এসেছো এখানে তুমি? তোমাকে নিশানি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। কারণ তোমার অনুপস্থিতি, তোমার শূন্যতা আমাদের এক নতুন উপলব্ধি জন্ম দিয়েছে। আমরা মাঝখানে একসাথে না থাকার সময়টা ভুলে যাই। চলো ফিরে যাই আমাদের সে আগের সুন্দর সময়। প্লিজ। নিশানি, প্লিজ। Je